পয়েন্ট লিখবেন না, লিখবেন পাবলিক ওটা। আচ্ছা আপনি লিখেন, আমি লিখব। মোবাইলটার মধ্যে আমারটা আপনারটা কো, হ্যাঁ জি বলছেন। আসসালামু আলাইকুম উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 227তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 227তম ক্লাস। অডিয়েন্স, গত কয়েকটি ক্লাসে আমরা যা শিখছিলাম, গত কয়েকটি ক্লাসে আমরা রোগীলিপির কোন অংশ শিখছিলাম একটু লিখে জানান। গত কয়েকদিন আমরা রোগীলিপির বর্তমান কষ্টের বিবরণের কোন অঙ্গে গত কয়েকটি ক্লাস আমরা শিখছিলাম। সাউন্ডটা বন্ধ করো। গত কয়েকটি ক্লাসে আমরা রোগীলিপির বর্তমান কষ্টের বিবরণের কোন অঙ্গে শিখছিলাম। অডিয়েন্স, এই তো গত কয়েকদিন থেকে আপনাদেরকে নিয়ে রোগীলিপি করতে যে আপনারা তো বিরক্ত, আমিও মোটামুটি বিরক্ত। এই যে আমরা রোগীলিপি শিখছি বা রোগীলিপি করছি, এই রোগীলিপি শেখার পথে আমরা যেন একে অন্যের প্রতি বিরক্ত হয়ে যাচ্ছি। আপনারা আমার প্রতি, আমি আপনাদের প্রতি। এটার একটা কারণ খুঁজে আমি বের করলাম গত কয়েকদিনে। সেই কারণটা হচ্ছে, একজন চিকিৎসকের কি কি গুণাবলী থাকতে হবে, একজন চিকিৎসকের কি কি গুণাবলী থাকা দরকার, একজন চিকিৎসকের চিকিৎসা করার ক্ষেত্রে কি কি গুণ থাকা দরকার, কি কি জ্ঞান থাকা দরকার, কোন কোন বিষয়ে জ্ঞান থাকা দরকার, এই বিষয়গুলি আগে জেনে নেওয়া দরকার ছিল। আপনারা, আমি সহ আপনারা যারা আছি, আমাদের মধ্যে সেই গুণগুলি আছে কিনা, যদি থাকে তাহলে আমরা রোগীলিপি শিখতে যাব, শিখব, রোগী দেখব। কিন্তু আগে আমাদের যাচাই করে নেওয়া দরকার। এই 227তম ক্লাসে আজকের বিষয়বস্তু হবে একজন চিকিৎসকের গুণাবলী। একজন চিকিৎসকের কি কি গুণ থাকা দরকার। এই মাত্র কয়েক মিনিট আগে, 5-7 মিনিট আগে, 26 মিনিট আগে, হ্যাঁ 26 মিনিট আগে, এই গত 26 মিনিট আগে একটা পোস্ট দিয়েছি আমি। যদি কেউ জেনে থাকেন পোস্টের নাম কি, তাহলে একটু লিখে জানান। বিরক্ত হন না তো? না, বিরক্ত হওয়ার কারণ অনেক সময় হয়ে যায়। কারণ হলো, সমানে সমানে যদি না চলে তাহলে কিন্তু মজা লাগে না। আমি জানতে চাই আপনাদের মধ্যে, আমি সহ আমাদের মধ্যে, এই যে একজন ডাক্তারের যে সকল গুণাবলী থাকা দরকার, যেগুলি আমাদের কমতি আছে, সেগুলি যদি আমরা পরিপূর্ণ করে নেই, তাহলে আমাদের চলতে, কথা বলতে, রোগীলিপি করতে, ক্লাস করতে আমাদের কোনো সমস্যা হবে না, আমাদের কষ্ট হওয়ার কোনো কারণ নেই। একজন চিকিৎসকের গুণাবলী, যা গুণাগুণ থাকা দরকার, আজকে আমি আপাতত 30টি গুণাগুণের কথা বলবো। একজন চিকিৎসকের মাত্র 30টি বলবো, তবে এটি চলমান, আরো লিখবো। আজকে পর্যন্ত গত কয়েকদিনে 30টি সংগ্রহ করেছি। এই গত কয়েকদিনে যে আপনাদের রিপ্লাই খুব ভালো পাচ্ছে না, রিপ্লাই ভালো না পাওয়ার কারণে আমার যেটা ধারণা হচ্ছে যে আপনাদের এই যে একজন চিকিৎসকের গুণাগুণ যা হওয়া দরকার, যে সকল গুণাবলী থাকা দরকার, তার মধ্যে হয়তোবা আমাদের কারো না কারো এর কিছু কমতি আছে, যার ফলে আমরা ভালো রিপ্লাই পাচ্ছি না, অনেকেই ক্লাস করে মজা পাচ্ছে না। দেখি আমাদের এই রোগীলিপি, একজন রোগীলিপিকরণ সহজ 227তম ক্লাসে আজকে আমরা আলোচনা করব। বিষয়বস্তু কি? চিকিৎসকের হোমিওপ্যাথি চিকিৎসকের গুণাবলী।
হোমিওপ্যাথি চিকিৎসকের গুণাবলী একটু লিখে দেন। অডিয়েন্স, আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন, দেখি দু একটা করে গুণাবলী আপনি একটু লিখেন তো। এটাই আপনারা দু একটি করে গুণাবলী এক একজনে এক একটি লিখেন। দেখি আপনারা কি লিখতে পারেন। হোমিওপ্যাথি চিকিৎসকের গুণাবলী একটু লিখেন, দেখি আজকে কে কয়টি লিখতে পারেন। মাত্র 30টি গুণাবলী মুখস্থ রাখবো আমরা। একজন চিকিৎসকের কি কি গুণাবলী থাকা দরকার, একজন ড্রাইভারের কি কি গুণ থাকা দরকার, একজন পাইলটের কি কি গুণ থাকা দরকার, যে পাইলট যে ড্রাইভার তার কি গুণ থাকা দরকার, তার সেগুলো মুখস্থ থাকা দরকার, এমন গুণ সহ। আর আপনি আমি ডাক্তার আমাদের কি কি গুণাবলী থাকতে হবে, তা যদি আমাদের মুখস্থ না থাকে তাহলে আমি সেটা পালন করব কিভাবে। আমাদের জানা থাকা দরকার আমাদের কি কি গুণ থাকতে হবে। একটু লিখেন, দেখি আপনি কি লিখতে পারেন। একটু লিখেন তো দেখি, একজন হোমিওপ্যাথি চিকিৎসকের কি কি গুণ থাকতে হবে, দেখি একটু আপনারা লিখুন। আপনাদেরটা দেখি, তারপরে আমারটা বলছি। আমি তো আবার দিয়েও দিছি নাকি অনলাইনে। আল্লাহ, কি করলাম। ভাবছিলাম যে ক্লাস শেষ করে দেব 3-4 দিন পরে। ওই আমার এক দোষ, আগে প্রকাশ। হায় হায়, সত্যবাদিতা আর কি। কেয়ারফুলি নিষ্ঠাবান আর কি। বাস লিখেন লিখেন, বাহ, দায়িত্বশীলতা। হ্যাঁ, লিখেন লিখেন লিখেন। আপনাদের লেখা দেখে আপনারা কিছুক্ষণ পর হাসবেন। লেখেন, তাই বলে যারা লিখছেন আপনারা সাহসী, লিখতে থাকুন। আর যারা লিখছেন না এরা লিখতে পারবে না। যারা এখনো লিখছেন না ওনারা দেখতে থাকবে সারা জীবন অন্যেরটা। বাস পাখির দৃষ্টি। তারপরে লিখুন, গড়ের কথা বলে দাও। এ তো আমার মুদ্রা দোষ। সুবিবেচক, কি ছোটটা, কি সততা। ভাই বাংলা লেখেন। ষষ্ঠ ইন্দ্রিয় সচল, ষষ্ঠ ইন্দ্রিয় সচল। তারপরে কি লিখুন, অতুষ্টি। প্রথমে তাকে ধৈর্যশীল হতে হবে। জি, তারপরে একজন চিকিৎসকের কি কি জ্ঞান থাকতে হবে, কি কি গুণাবলী থাকতে হবে, কি কি গুণ থাকলে তাকে আমরা হোমিওপ্যাথি চিকিৎসক বলতে পারি। একজন হোমিওপ্যাথি চিকিৎসকের কি কি গুণ থাকতে হবে, কি কি জ্ঞান থাকতে হবে, সব মিলে লিখুন। এই সকল গুণে গুণান্বিত হলে তাকে আমরা হোমিওপ্যাথ বলতে পারি। বদ্ধমূল ধারণা যুক্ত না মুক্ত, রোগোৎপত্তির কারণ, একটি ওষুধ প্রয়োগ। লিখুন, তাড়াতাড়ি লিখুন, তাড়াতাড়ি লিখুন। ওষুধ সম্পর্কে ধারণা, ধৈর্যশীল। অডিয়েন্স, এই যে আপনারা লিখছেন, এই এক এক করে আপনারা যেভাবে লিখছেন, কি বলবো আপনাদের কিছু বলে লাভ নেই। এই কারণে লাভ নেই, কারণটা হচ্ছে আমাদের কোনো নিয়ম কানুন নেই, আমাদের কোনো ধারাবাহিকতা নেই। এই এক কথা বারবার বলি, আর বলতে ভালো লাগে না। আমাদের কোনো নিয়ম কানুন নেই, ধারাবাহিকতা নেই। যার জন্য এই যে আপনারা লিখছেন, আদর্শ রোগীলিপি তৈরি করার সক্ষমতা, সহনশীলতা, আর কি মায়াজম, জীবনী শক্তি। তারপরে কি, যাই হোক, আজকে আমি আপনাদেরকে 30টি পয়েন্ট মুখস্থ করার চেষ্টা করব। কালকে আপনাদের কাছ থেকে আমি জানতে চাই
একজন হোমিওপ্যাথি চিকিৎসকের কি কি গুণ থাকতে হবে, কি কি জ্ঞানের অধিকারী হতে হবে, আগামী দিন আপনাদের কাছ থেকে জানবো। আগে আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ এক এক করে। 1 নম্বরে এটা সব বুঝতে পারলেন। আজকে আমরা মেন পয়েন্টটি শিখবো, আগামী দিন আমরা বিস্তারিত শেখার চেষ্টা করব। সবাই তৈরি হন, যাদের কাছে কলম আছে লিখতে শুরু করেন, যারা মোবাইলে পারেন লিখবেন। 1 নম্বরে জীবনী শক্তি সম্পর্কে জ্ঞান, তাই তো? 1 নম্বর জীবনী শক্তি, এই তথ্য, জীবনী শক্তি তথ্য, জীবনী শক্তি সম্পর্কে জ্ঞান, এই জীবনী শক্তি সম্পর্কে জ্ঞান সম্পর্কে বিশ্বাস স্থাপন করা 1 নাম্বার পয়েন্ট। যদি কেউ হোমিওপ্যাথ হতে চায়, তাকে প্রথমত বিশ্বাস করতে হবে জীবনী শক্তি সম্পর্কে যে তথ্য, ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের জীবনী শক্তি সম্পর্কে যে তথ্য, সেই সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে, সেই সম্পর্কে বিশ্বাস স্থাপন করতে হবে। 1 নাম্বার জীবনী শক্তি সম্পর্কে জ্ঞান। 2 নাম্বার জীবনী শক্তি সম্পর্কে তথ্য সম্পর্কে বিশ্বাস স্থাপন করা এবং সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা। 1 নাম্বার পয়েন্ট জীবনী শক্তি। দুই নাম্বার ভেষজ শক্তিতে বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার পয়েন্ট ভেষজ শক্তিতে বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার পয়েন্ট ভেষজের শক্তিতে বিশ্বাস স্থাপন করা, ভেষজের শক্তিতে বিশ্বাসী হওয়া। 1 নম্বরে জীবনী শক্তিতে বিশ্বাসী হওয়া, 2 নম্বরে ভেষজের শক্তিতে বিশ্বাসী হওয়া। 1 নম্বরে জীবনী শক্তি, 2 নম্বরে ভেষজ শক্তি। এই ব্যাখ্যা আমরা পরে যাব, আপনাদের নতুন কিছু লেখার কোনো প্রয়োজন নেই, একদম ধারাবাহিকভাবে আমাকে বলতে হবে এক এক করে। এই যে 30টি পয়েন্ট আজকে উল্লেখ করব, এই 30টি আপনাদের কাছ থেকে একেবারে ঠুটস্থ চাই। আপনি ডাক্তারি করবেন, কি গুণে গুণান্বিত থাকবেন তা যদি না জানেন হবে না, একদম হবে না। 1 নম্বরে জীবনী শক্তি সম্পর্কে জ্ঞান বা জীবনী শক্তির তথ্য সম্পর্কে বিশ্বাস স্থাপন করা। 2 নম্বরে ভেষজের শক্তিতে বিশ্বাসী হওয়া। 2 নম্বর। 3 নম্বর সত্যানুরাগী, সত্য যেটা পরীক্ষিত সত্য তার উপরে বিশ্বাস স্থাপন করা, গদবাঁধা কিংবা গোজামিলে বিশ্বাসী নয়। সত্যানুরাগী, এই সত্যানুরাগীর ব্যাখ্যা পরে দেব, শুধু মনে রাখেন 3 নম্বরে সত্যানুরাগী। 1 নম্বর জীবনী শক্তি তথ্য যেটা তাতে বিশ্বাস স্থাপন করা, 2 নম্বরে ভেষজের শক্তিতে বিশ্বাসী হওয়া, 3 নম্বরে সত্যানুরাগী। 3 নম্বর। এবার 4 ষষ্ঠ ইন্দ্রিয় সচল। এতদিন শুনেছেন পঞ্চ ইন্দ্রিয়, এখন হলো ষষ্ঠ ইন্দ্রিয়। ষষ্ঠ ইন্দ্রিয় সচল। ষষ্ঠ ইন্দ্রিয় সচল 4টি। এবারে 4টা আপনারা প্রত্যেকে লিখে দেন, এই 4টা দ্রুত লিখুন, প্রত্যেকে 4টা লিখতে হবে। 1 নাম্বার জীবনী শক্তি, ভেষজ শক্তি, সত্যানুরাগী, ষষ্ঠ ইন্দ্রিয় সচল, এই 4টা লিখে দেন। আরেকটা দেন, 5টা।
জীবনী শক্তি, ভেষজ শক্তি, সত্যানুরাগী, ষষ্ঠ ইন্দ্রিয় সচল। পাঁচ নম্বরে রোগীলিপি প্রস্তুতকরণ। পাঁচটি হলো: এক নাম্বার, জীবনী শক্তি তথ্য ভালোভাবে জানা এবং বিশ্বাস করা, ভেষজের শক্তিতে বিশ্বাসী হওয়া, ভেষজের যে গুণ সেই গুণ ভেষজ শক্তির উপরে বিশ্বাস স্থাপন করা। তিন নম্বরে সত্যানুরাগী। চার নম্বরে ষষ্ঠ ইন্দ্রিয় সচল। পাঁচ নম্বরে রোগীলিপি প্রস্তুতকরণ। এই পাঁচটি দ্রুত লিখে দেন। এই পাঁচটি দ্রুত লিখে দেন। ফোটাগুলো ঠিক মতো পড়ে না, না একটু বড় দেওয়া যাবে না, একটু বোঝেন না। আমি তো বলছি আপনারা ওইটাই লিখেন, আমার কথা শুনে লিখেন। এক নাম্বার, জীবনী শক্তি সম্পর্কে জ্ঞান, ভেষজের শক্তিতে বিশ্বাসী হওয়া, সত্যানুরাগী, কোন গোঁজামিলে বিশ্বাস না করা, সত্য পরীক্ষিত যে সকল বিষয় সে সকল বিষয়ে বিশ্বাস স্থাপন করা, সত্যানুরাগী, ষষ্ঠ ইন্দ্রিয় সচল, রোগীলিপি প্রস্তুতকরণ। এই পাঁচটা দ্রুত লিখে দেন। জীবনী শক্তি, ভেষজ শক্তিতে বিশ্বাসী, তিন নম্বরে সত্যানুরাগী, ষষ্ঠ ইন্দ্রিয় সচল, রোগীলিপি প্রস্তুতকরণ। প্রত্যেকে লিখে দেন, তাড়াতাড়ি লিখুন। এই যে 30টি আমরা মুখস্থ করতে চাই। একজন ডাক্তার কোন গুণে গুণান্বিত থাকবেন, কোন জ্ঞানে কোন জ্ঞান তার অর্জন করতে হবে, যদি সেই বিষয়গুলি না জানেন তাহলে উনি কি অর্জন করবেন, উনি কোন জ্ঞান অর্জন করবেন? আগে জানতে হবে চিকিৎসকের কি কি গুণ থাকতে হবে। একজন হোমিওপ্যাথি চিকিৎসকের কোন কোন বিষয়ে জ্ঞান থাকতে হবে। যদি উনি তা না জানেন তাহলে উনি কি অর্জন করবেন, কি শিখবেন? এক নাম্বার, জীবনী শক্তি সম্পর্কে জ্ঞান, ভেষজের শক্তিতে বিশ্বাসী হওয়া, সত্যানুরাগী, ষষ্ঠ ইন্দ্রিয় সচল, রোগীলিপি প্রস্তুতকরণ। মুছে ফেলেন, পাঁচটি শেষ। সবাই লিখুন, তাড়াতাড়ি লিখুন। আজকে 30টি শেষ করতে হবে, কোন রক্ষা নাই, যতটা বাঁচবে। 6 নম্বরে বদ্ধমূল ধারণা। বদ্ধমূল ধারণা আমি আরেকদিন বলেছিলাম, বদ্ধমূল ধারণা মানে কি? শিষ্য দেখেছে ওস্তাদকে মাথা ব্যথা রোগী আসার পরে 2 কথা জিজ্ঞাসা করে রোগীকে গুরুনাইন দিয়ে দিলেন। এখন থেকে শিষ্যর কাছে যত মাথা ব্যথা রোগী আসুক না কেন, মাথা ব্যথা রোগী দেখলেই শুধু গুরুনাইন ব্যবহার করেন। 1-2 কথা দিয়ে যে রোগী বেরোডোনা তাকেও গুরুনাইন, যে রোগী ব্রাইনিয়া তাকেও গুরুনাইন, যে রোগী সালফারের
তাকে গুরুনাইন যেহেতু গুরু দিয়েছে তা দেখেছেন, তাৎক্ষণিক রোগীর কষ্ট চলে গেল। সেই কথা শিষ্যের মাথায় আছে যে গুরু দিয়েছিল গুরুনাইন মাথা ব্যথা বিদায়। এখন যত মাথা ব্যথা রোগী আসে শিষ্য শুধু গুরুনাইন ব্যবহার করেন, এক দুই কথা শুনে গুরুনাইন দিচ্ছেন। এই যে পূর্বের গুরুর দেখানো দুই কথায় ওষুধ নির্বাচন, রোগ এক রোগী ভিন্ন, একই ওষুধ ব্যবহার করা, এটার নাম হচ্ছে বদ্ধমূল ধারণা। এক এক করে পরে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। বদ্ধমূল ধারণা 6 নাম্বার। 7 নাম্বার কি? ছয় নম্বরে বদ্ধমূল ধারণা। আলহামদুলিল্লাহ। 7 নম্বরে রোগ উৎপত্তির কারণ। ছয় নম্বরে বদ্ধমূল ধারণা, 7 নম্বরে রোগ উৎপত্তির কারণ, 8 নম্বর পর্যবেক্ষণ ক্ষমতা। 8 নম্বরে পর্যবেক্ষণ ক্ষমতা। 6 নম্বরে বদ্ধমূল ধারণা, 7 নম্বরে রোগ উৎপত্তির কারণ, 8 নম্বরে পর্যবেক্ষণ ক্ষমতা। 9 নম্বর সবাই লিখুন, 30টা কিন্তু শেষ করতে হবে। 9 নম্বরে লক্ষণের মূল্যায়ন, তাই তো? 9 নম্বরে লক্ষণের মূল্যায়ন। 10 নম্বর 9 নম্বরে লক্ষণের মূল্যায়ন। বদ্ধমূল ধারণা, রোগোৎপত্তির কারণ, পর্যবেক্ষণ ক্ষমতা, লক্ষণের মূল্যায়ন। রোগ আরোগ্যের পথে বাধা, তাই তো? অন্তরায়। রোগ আরোগ্যের পথে বাধা। 6 নম্বরে বদ্ধমূল ধারণা, 7 নম্বরে রোগোৎপত্তির কারণ, 8 নম্বরে পর্যবেক্ষণ ক্ষমতা, 9 নম্বরে লক্ষণের মূল্যায়ন, 10 নম্বরে আরোগ্যের পথে বাধা। ছয় নম্বর বদ্ধমূল ধারণা, 7 নম্বরে রোগ উৎপত্তির কারণ, 8 নম্বরে পর্যবেক্ষণ ক্ষমতা, 9 নম্বরে লক্ষণের মূল্যায়ন, 10 নম্বরে রোগ আরোগ্যের পথে বাধা বা অন্তরায়। এই প্রত্যেকটা সম্পর্কে একজন ডাক্তারের জ্ঞান থাকতে হবে। তাড়াতাড়ি লিখুন। বদ্ধমূল ধারণা 6, 7 রোগ উৎপত্তির কারণ, 8 পর্যবেক্ষণ ক্ষমতা, 9 লক্ষণের মূল্যায়ন, 10 রোগ আরোগ্যের পথে বাধা। অডিয়েন্স 10টা শেষ, আর বাকি আছে কয়টা? আর আছে 20টা। হয়ে যাবে ইনশাআল্লাহ, আজকে হয়ে যাবে। এবারে মুছে ফেলেন অডিয়েন্স। এবার আপনারা এই 10টা পদ থেকে একবারে লিখে দেন। একদম চমৎকার ডাক্তার লোকমান হাকিম স্যার, আপনাকে ধন্যবাদ। ওনার মতো পদ থেকে লিখে দেন, না পারলে ওনারটা কপি করে লিখে দেন। অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি যত আছে সব পরে জানেন ধারাবাহিক ভাবে, একটু ধৈর্য ধরেন।
পড়ি থাকতে হবে, না থেকে উপায় নাই, সব লাগবে, দেওয়া হবে, একটু অপেক্ষা করেন। ধারাবাহিক চলছে, যত দরকার সাবজেক্ট লিখতে কোনো সমস্যা নাই, লিখতে কালি লাগে না, খালি লিখবো, যত আছে সব। অপেক্ষা করেন, মাত্র 30টা দিয়েছি একজন ডাক্তারের গুণাবলী। নিচে আবার একটু লেখা আছে এক শব্দ, চলমান। 30-এর পরে লেখা আছে চলমান, শব্দটা বড় মারাত্মক। নেন, 11 থেকে লেখেন। এই 10টা পদ থেকে লিখে দেন। ডাক্তার জালাল হোসেন তো ভালোই টাইপ করতে পারে, চমৎকার। নম্বরে খাদ্য ও পথ্য। রোগী কি খাবে কি খাবে না, তার এই খাদ্য আর পথ্য, কোন খাবারে তার রোগ লক্ষণ বাড়ে কিংবা রোগী কষ্ট পায়, সেই ব্যাপারে চিকিৎসকের জ্ঞান থাকতে হবে। ব্যাখ্যা হবে আগামীকাল, ব্যাখ্যা আগামীকাল। লিখছো সবগুলা পড়ে লিখছো? হ্যাঁ, খাদ্য ও পথ্য। ভারতে মাহাজম। যদি মাহাজম সম্পর্কে একজন চিকিৎসকের জ্ঞান না থাকে, তাহলে চিররোগ বারবার ফিরে আসবে, কখনোই রোগীকে সম্পূর্ণ আরোগ্য দেওয়া যাবে না। একজন চিকিৎসককে অবশ্যই মাহাজম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। 13 নম্বরে একক মাত্রা। 14 নম্বরে একক ঔষধ। 15 নম্বরে দ্বিতীয় ব্যবস্থাপত্র। খাদ্য ও পথ্য, মাহাজম, একক মাত্রা, একক ঔষধ, দ্বিতীয় ব্যবস্থাপত্র। অডিয়েন্স, আপনাদের কাছে যদি আমি জানতে চাই একক মাত্রা কি, সাত 30-এর পরে আরো আসিবে, 30-এর পরে আরো আসিবে, অপেক্ষা করুন, কেবল শুরু। পূর্বে চিকিৎসকদেরকে ইঙ্গিত দিলে বুঝে ফেলতো যে আপনার এইভাবে চলতে হবে। আর আমার গত কয়েক বছরের অভিজ্ঞতা মিলে বলছি, একদম বলে দিতে হয়, বাবা ডাইনে যাও, বায়ে যাও, সামনে যাও, পিছনে যাও, উপরে তাকাও, ডাইনে তাকাও। এখন এটাও বলে দিতে হয়। হাঁটার সময় কিভাবে হাঁটবে, কিভাবে শাটার খুলবে, তাও শিখাতে হচ্ছে, কিচ্ছু করার নাই। কিভাবে শাটার খুলবে তাও শিখাতে হচ্ছে। অতএব একজন চিকিৎসকের গুণাবলী মাত্র আজকে 30টি, ধারাবাহিক চলবে, যা দরকার সব দেব। একজন ডাক্তারের চলতে যা লাগে, একজন ডাক্তারের চলার পথে যা প্রয়োজন সব থাকবে ইনশাআল্লাহ। 11 খাদ্য ও পথ্য। এই খাদ্য কিংবা পথ্য রোগীর রোগ কিংবা রোগীর সার্বদহিক কোন খাবারগুলোতে কাকে কষ্ট দেয় বা কোন খাবারগুলি তার জন্য উপযোগী, কোন খাবারগুলি খাবে তা রোগীকে বাতলায় দিতে হবে। মাহাজম সম্পর্কে জ্ঞান থাকতে হবে, একক মাত্রা সম্পর্কে জ্ঞান থাকতে হবে, একক ঔষধ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। দ্বিতীয় ব্যবস্থাপত্র। আমি ভেবেছিলাম আমি যাদেরকে নিয়ে কাজ করি ওনারা এগুলি সব জানেন। আমি ভেবেছিলাম যে আমি যাদেরকে নিয়ে কাজ করি ওনারা সকলে এই সব জানেন, কিন্তু আপনাদের নিয়ে চলতে যে অনেক জায়গায় হুঁচট খেতে হচ্ছে, যার জন্য এই পুনরাবৃত্তি করছি। 11 খাদ্য তথ্য, 12 মাস
আমি এমন একজন ডাক্তার চাই, কালকে আপনাদের মধ্যে আপনারা জানাবেন এই যে 30টি পয়েন্ট উল্লেখ করব এক শ্বাসে, যে ডাক্তার এই 30টি পয়েন্ট লিখতে পারবে, বলতে পারবেন, শুধু আমাকে ক্লাস চলাকালীন জানাবেন যে আপনি এক শ্বাসে এই 30টি গুণাবলী যদি কেউ বলতে পারেন একদমই, আপনাকে তাৎক্ষণিক ক্লাসে আমন্ত্রণ জানিয়ে জনতাকে এই ক্লাসটি শুনিয়ে দেওয়া হবে যে এক শ্বাসে এই 30টি গুণাবলী বলতে পারেন। আমাকে লিখে জানাবেন, আমি ক্লাস চলাকালীন আপনাকে ইনভাইট পাঠাবো, আপনি সংযুক্ত হবেন, আর আপনার ক্লাসটি সবাইকে জানিয়ে দেওয়া হবে এক শ্বাসে 30টি গুণাবলী যেন বলতে পারেন। আপনার মতো করে আপনি গুছিয়ে নেবেন, আগে পরে যেভাবে হোক না কেন আপনার মতো আপনি করে নেবেন। 16 ঔষধের অপব্যবহার। ওষুধের অপব্যবহার। রোগীকে শুধু ওষুধের পর ওষুধ খাওয়াচ্ছেন, একাধিক ওষুধ খাওয়াচ্ছেন, একসাথে কয়েক রকম খাওয়াচ্ছেন। প্রথম কিংবা দ্বিতীয় ব্যবস্থাপত্রে কোনো বালাই নাই, শুধু ঔষধ আর ওষুধ চলছে। অতিরিক্ত অতিশক্তিকৃত কোন মাত্রায় অতিরিক্ত ঔষধের ব্যবহারে রোগীদের কি ক্ষতি হতে পারে তা একজন চিকিৎসক যদি ভালোভাবে না জানেন, তাহলে সেই চিকিৎসক কখনোই সাবধান হবেন না। অতএব ঔষধের অপব্যবহার সম্পর্কে জ্ঞান থাকতে হবে একজন চিকিৎসকের। 17 নাম্বার ভুল অপেক্ষা। ভুল অপেক্ষাটা হচ্ছে এরকম, আপনি যার জন্য অপেক্ষা করছেন সে বাড়ি থেকে রওনা দিয়ে আপনার কাছে আসছে, একটু দেরি হলো সে আপনার কাছে আসবে, কিন্তু যার অপেক্ষা আপনি আছেন সেই লোক তো মরে গেছে, তার অপেক্ষা থেকে লাভ কি? সে তো কখনো আসবে না। ঠিক তদ্রূপ আপনি যদি শততমিক কিংবা দশমিক কিংবা শততমিক পদ্ধতিতে শক্তিকৃত ঔষধের কোন রোগীকে ওষুধ ব্যবহার করে অপেক্ষায় থাকছেন ফলাফলের জন্য, যদি সেই ওষুধটি রোগীর সাথে সাদৃশ্যতম হয় তাহলে আপনি অপেক্ষা করুন, আর যদি রোগীর সাথে সাদৃশ্যতম না হয়, ওষুধ খাওয়ায় যদি দিনের পর দিন অপেক্ষা করতে থাকেন, এটা রোগীর উপরে জুলুম করা হচ্ছে। কখনোই রোগীর এটা দ্বারা যা বোঝাচ্ছি, রোগীর চিকিৎসা চলছে, ঠিক এই অবস্থায় একটি নতুন লক্ষণ দেখা দিচ্ছে একই ভাবে, তাৎক্ষণিক ওদিকে দেখো তো, ঠিক আছে? হাসেন কে? অডিয়েন্স লাইনে থাকেন, আসি আমি। জি 16 নাম্বার ওষুধের অপব্যবহার। 17 নাম্বার ভুল অপেক্ষা। যার জন্য আপনি অপেক্ষায় আছেন উনি গেছে মরে, এখন আপনার স্টেশনে বসে থেকে লাভ নাই, বাড়ি চলে যান। ভুল অপেক্ষা। যে ওষুধ নির্বাচন করেছেন তা যদি সঠিক নির্বাচন না হয়ে থাকে তাহলে আপনার এই অপেক্ষাটি ভুল অপেক্ষা হচ্ছে। সাময়িক উপশমকারী ওষুধ প্রদান করা। সাময়িক উপশমকারী ওষুধ প্রদানের ক্ষেত্রে দশমিক শততমিকের ক্ষেত্রে অনেক ডাক্তাররা উল্লেখ করেছেন কম শক্তির ওষুধ দিয়ে তাৎক্ষণিক এই সাময়িক উপশমকারী ওষুধ দিয়ে সেই লক্ষণটিকে দূরীভূত করার কথা বলেছেন। কিন্তু আমি বলবো
যদি আপনাদের রোগীর মূল ওষুধ চলাকালীন নতুন কোনো সমস্যা দেখা দেয়, ওষুধ ব্যতীত যদি বিদায় না হয়, হঠাৎ করে কোনো টুকটাক যদি কোনো রোগ আক্রমণ বা কোনো সমস্যা দেখা দিয়ে বসে, সেই ক্ষেত্রে আপনি 50 শতমিকের ওষুধই ব্যবহার করবেন। পটেন্সি M2 থেকে, তবে একটু কাপিংটা বেশি করে নেবেন। 2-3 বার কাপিং করে ওষুধটা দিলে স্বল্প সময়ের মধ্যে লক্ষণটি বিতাড়িত হয়ে ওষুধের ক্রিয়া শেষ হয়ে যাবে। 50 শতমিকের ওষুধই ব্যবহার করবেন, তবে কাপিংটা একটু বেশি করলে হবে। 19 নাম্বার, ঔষধ সম্পর্কে জ্ঞান। আসল কথায় তো হাত দিলাম এবার। একজন ডাক্তারের একমাত্র পুঁজি হচ্ছে ঔষধ সম্পর্কে জ্ঞান। যদি ঔষধ সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে একজন সাধারণ পাবলিক আর একজন ডাক্তারের মধ্যে কোনো পার্থক্য নেই। একজন ডাক্তারের ঔষধ সম্পর্কে জ্ঞান, যদি ঔষধ সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে সাধারণ একজন পাবলিক আর একজন ডাক্তারের মধ্যে কোনো পার্থক্য নেই। একজন ডাক্তারের সাথে শুধু প্রথম পার্থক্য হচ্ছে ডাক্তার ওষুধ জানে আর ইঞ্জিনিয়ার ওষুধ জানে না। ডাক্তার ওষুধ জানে, ড্রাইভার ওষুধ জানে না। যদি ওষুধ না জানে, বাকি সব যদি একজন ডাক্তার জানেন, তার ডাক্তারি করার কোনো অধিকার নেই, ডাক্তারি করতে পারবেন না। 20 নাম্বার, ঔষধের ক্রিয়াকাল। ঔষধ ব্যবহার করলেন, ক্রিয়াকাল কতদিন, আপনার এই ওষুধ কতক্ষণ কাজ করবে, যদি আপনি না জানেন, তাহলে তো হবে না। আপনি বাচ্চাকে খাওয়াবেন, খাবার দেওয়ার পরে যা খাওয়ালেন, যতটুকু খাওয়াইছেন, এই খাবারটা বাচ্চার কতক্ষণ বাচ্চা চলতে পারবে, সেই হিসাব যদি আপনার না থাকে, তাহলে আপনি বাচ্চাকে খাবারের উপরে খাবার দিলে এই বাচ্চা অসুস্থ হয়ে যাবে। কিংবা বাচ্চার খাওয়ার টাইম পার করে যদি খাবার দেন, এই বাচ্চা অসুস্থ হয়ে যাবে। আপনার এই বাচ্চা কতটুকু খেতে পারবে, সেই হিসাব যদি আপনার না থাকে, তাহলে আপনি কি খাওয়াচ্ছেন, কি পরিমাণে কতক্ষণ পর পর খাওয়াবেন, সেই হিসাব আপনার থাকতেই হবে। তদ্রূপ আপনি যখন ওষুধ ব্যবহার করবেন, যে ওষুধটি ব্যবহার করছেন তার ক্রিয়াকাল কতক্ষণ, কতক্ষণ পরে আবার ওষুধ লাগবে, কি পরিমাণ, এই ওষুধটা কতটুকু সময় পর্যন্ত কাজ করবে, তার গভীরতা কত, ক্রিয়াকাল কত, যদি আপনি না জানেন, তাহলে আপনি পরবর্তী যে ওষুধটি দিচ্ছেন, তাহলে সেই ওষুধটি দেওয়া ভুল হয়ে যাবে। সেজন্য ওষুধের ক্রিয়াকাল সম্পর্কে আপনার অবহিত হতে হবে। 20, সবাই দেখুন 20 পর্যন্ত। ডাক্তার জাহাঙ্গীর আলী স্যার আজকে আসছে দেরিতে। মনে হচ্ছে কিছু জানি না, ইনশাল্লাহ জানবেন, এখন থেকে সব জানবেন। আজকে আমি অফার দিচ্ছি আমার আইডিতে, ফারুকি SSRF এ, এই 30টি গুণাবলী, একজন চিকিৎসকের 30টি গুণাবলীর কথা আমি লিস্ট দিয়েছি, ব্যাখ্যা সহ দিয়েছি, তারপরে রাখছি চলমান। আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন, এই 30টি মেইন পয়েন্ট এক শ্বাসে যে বলতে পারেন, এক শ্বাসে আমাকে শুধু লাইভে জানাবেন, আপনাকে আমি রিকোয়েস্ট পাঠাবো, আপনি সেই সময় সংযুক্ত হয়ে সকলকে, অডিয়েন্সকে আপনি আপনার এই 30টি এক শ্বাসে শুনিয়ে দিবেন। সবাইকে ওপেন ভাবে বলে দিচ্ছি, তৈরি তো? ওকে, রেডি হতে হবে। মুছে ফেলেন। 20 নাম্বার কমপ্লিট। লিখতেছো 20 লিখছো? হ্যাঁ, খাতা লাগবে একটু পরে।
21 নাম্বার, হোমিওপ্যাথিক মূল নীতির মধ্যে থাকা, মূল নীতির বাহিরে কোনোভাবে যাওয়া যাবে না। হোমিওপ্যাথি যতগুলো মূলনীতি রয়েছে, যেমন একটি মাত্র ওষুধ, সূক্ষ্ম মাত্রায় শক্তিকৃত রোগীলিপি করে, যতগুলি মূলনীতি রয়েছে, প্রত্যেকটি মূলনীতির এই মূলনীতির বাহিরে কোনোভাবে যাওয়া যাবে না। 21 নাম্বার গুণ। 22 নাম্বার, মিশ্র বর্জন। মিশ্র বর্জন বলতে বোঝাচ্ছি, আপনি হোমিওপ্যাথির ওষুধ খাওয়াচ্ছেন, সাথে অন্যপ্যাথিও ঢুকাচ্ছেন। অনেক ক্লাসিক্যাল ডাক্তার রয়েছেন, অভিজ্ঞ অনেক ভালো ভালো ডাক্তার আছেন, যারা শক্তিকৃত ওষুধের সাথে কখনোই বায়োকেমিক কিংবা মাদার টিংচার ব্যবহার করেন না। এটাকেও মিশ্র বলা হয়। একাধিক ঔষধ তো দূরের কথা, একসাথে একাধিক শক্তি তো দূরের কথা, এমনকি অনেক চিকিৎসক রয়েছেন যারা শক্তিকৃত ওষুধের সাথে মাদার টিংচার কিংবা বায়োকেমিক ব্যবহার করেন না। বায়োকেমিক কিংবা মাদার টিংচার ব্যবহার করাও নিষিদ্ধ। মিশ্র বর্জন করতে হবে। মিশ্র, বাকি ব্যাখ্যা পরে হবে। একজন চিকিৎসককে প্রকৃত মানুষ হতে হবে। এই প্রকৃত মানুষের গুণাবলী আমার আইডিতে দেওয়া আছে, একটু দেখে নেবেন। একজন চিকিৎসককে প্রকৃত মানুষ হতে হবে। রোগীর অসহায়ের আশ্রয় কেন্দ্র হতে হবে। চব্বিশ নাম্বার, জুনিয়র চিকিৎসকদের আশ্রয়স্থল হতে হবে। একজন চিকিৎসক, একজন চিকিৎসককে অবশ্যই জুনিয়র চিকিৎসকদের আশ্রয়স্থল হতে হবে। জুনিয়র চিকিৎসকরা যেন সেই চিকিৎসকের কাছে আশ্রয় পান, যাতে করে নবীন ডাক্তাররা প্রবীণ ডাক্তারদের কাছ থেকে শিখে নির্ভয়ে নিজেদের কর্মস্থলে, নিজেদের চিকিৎসা সেবায়, চিকিৎসা পেশায় নিযুক্ত হতে পারেন। 25 নাম্বার, নামে ও কামে উনি ডাক্তার। ডাক্তার বাবু বাজারে গেল ডাক্তার, ডাক্তার বাবু রাস্তায় ঘুরতে গেল ডাক্তার। ডাক্তারের বেশভূষা, কথাবার্তা, চালচলন সকল ক্ষেত্রে যেন ডাক্তারের ছাপ থাকে। অডিয়েন্স, আমি আপনাদেরকে একটি পেশার গল্প বলেছিলাম, আপনাদের জানা আছে কি? একটু লিখেন তো, মনে আছে কিনা? পেশা, এক ভদ্রলোক বাস কন্ট্রাক্টর, আপনারা সবাই জানেন। বিয়ে করতে যে প্রথম গেটের মধ্যে বিড়ম্বনা, গেটে এবার সবাইকে বলছে, এই যে ভাই একটু সরে দাঁড়ান, মহিলার কোলে বাচ্চা। গেট দিয়ে ঢুকছে, তখন গেটের মধ্যে বলছে, এই ভাইরা সরে দাঁড়ান, মহিলার কোলে বাচ্চা। এই কন্ট্রাক্টর জামার কথা শুনে গেটে অবস্থানরত সবাই তো অবাক। কিরে বাবা, জামাই আসছে, গেটের মধ্যে ঢুকবে, জামাই বলতে সরে দাঁড়ান, মহিলার কোলে বাচ্চা। এই কথা শুনে সবাই অবাক। অবাক হওয়ার কিছুই নেই, জামাই তো কন্ট্রাক্টর। বিড়ম্বনা এখানেই শেষ নয়। এইবার ভদ্রলোক বাসর ঘরে যেয়ে দেখে এক মহিলা বসা। মহিলাকে বলছে, এই আপা সরে বসেন, মাঝখানে আরেকজন বসবে। অডিয়েন্স, এবার আপনাদের বলুন, এই যে বাসর ঘরে যদি তার নববধূকে বলে, এই যে আপা সরে বসেন, মাঝখানে আরেকজন বসবে, এই কথা বললে এই মহিলা কি বুঝতে পারে? এটা তো এই ভদ্রলোকের দোষ নয়, তার পেশার দোষ।
আপনারা কি বলেন? এই ভদ্রলোকের পেশাটাই এরকম যে বাসর ঘরে বউকে বলে এই আপা সরে বসেন, মাঝখানে আরেকজন বসবে, এটা তার পেশা। ঠিক তদ্রুপ একজন ডাক্তার শুধু চেম্বারই ডাক্তার নয়, উনি বাজারে গেল ডাক্তার, উনি যেখানে যাবেন ঈদগার মাঠও ডাক্তার, উনি রাস্তায় ঘুরছেন সেখানে ডাক্তার, গাড়িতে চলছেন সেখানে ডাক্তার, উনি যেখানে যাবেন সেখানে যেন ডাক্তারের গন্ধ পাওয়া যায়। তার মধ্যে ঔষধের গন্ধ না, কিন্তু ডাক্তারের কথাবার্তায়, চাল চলনে, সকল ক্ষেত্রে উনি একজন ডাক্তার যেন বোঝা যায়। নামে এবং কামে উনি ডাক্তার। রাস্তায় একজন অসুস্থ হয়ে যাচ্ছে, তাৎক্ষণিক ডাক্তার সেটা মোকাবেলা করবেন। তার মানে উনি যেখানে যাবেন উনি বুঝিয়ে দিবেন আমি একজন ডাক্তার, আমি একজন সেবক, আমি মানুষের সেবক। এটা যেন যেখানে যাবেন সেখানে সবাই যেন বুঝতে পারেন। 21 হোমিওপ্যাথির মূল নীতির মধ্যে থাকা মিশ্র বর্জন করা, প্রকৃত মানুষ হওয়া, জুনিয়র চিকিৎসকদের আশ্রয়স্থল, নামে নয় কামে উনি একজন ডাক্তার, নামে এবং কামে। এবার আসেন 26-এ। অডিয়েন্স, আপনাদের মধ্যে এই যে 30টি পয়েন্ট বলবো, 30টি এক শ্বাসে যে বলতে পারেন আগামী দিন আমাকে জানাবেন, চেষ্টা করেন, সম্ভব। আপনাদের মনের মতো করে একটু গুছিয়ে যদি দেন আমার বইতে আমি পরিবর্তন করে ফেলবো। এই যে 30টা ধাপ কার পরে কারটা হতে পারে একটু গুছিয়ে আমার মেসেঞ্জারে দিয়ে দিবেন। 30টা ধাপ কোনটা পরে কোনটা হলে সুবিধা হবে। আপনারা ইচ্ছে করলে আমি যে পোস্টে দিয়েছি, আজকে যে পোস্টে দিয়েছি চিকিৎসকের গুণাবলী, ওই কমেন্টসের মধ্যে দিতে পারেন যে এই 30টি ধাপ কোনটার পর কোনটা হলে সুবিধা হয়। আপনাদের কাছ থেকে এইটুকু আমি আশা করতেই পারি। কি বলেন? পাইতে পারি তো? আপনাদের মনে যারা অভিজ্ঞ আছেন, এই ব্যাপারে বেশি অভিজ্ঞ, আপনারা গুছিয়ে শুধু লিস্ট গুলো করে দিবেন, কারটার পরে কোনটা হতে পারে, কত নাম্বারের পরে কত নাম্বার, একটা মিল যেন থাকে, প্রত্যেকে যেন মুখস্থ রাখতে পারে। মুখস্থ করার জন্য এটা সন্দেহের সুরে আয়ত্ত করে দিবেন। 26 তাড়াহুড়া করব না ভাই, একটা পোস্ট দিয়েছি কয়েকদিন আগে, মনে আছে তো? তাড়াহুড়ো করব না, তাড়াহুড়ো করব না। ওষুধ তৈরি করতে, রোগীলিপি করতে, ওষুধ বাছাই করতে, ওষুধ রোগীকে বুঝিয়ে দেওয়ার সময় কোনো ক্ষেত্রেই তাড়াহুড়ো করব না। আপনি রোগীর বিল হবে 4000 টাকা, তাড়াহুড়ো বলবেন 400 টাকা, এবার লও ঠেলা। আবার বলবেন একটু বাড়ায় দেন, চলবে না। রোগী রোগ একটা বলে দিবেন, আরেকটা ওষুধ লাগবে একটা দিবেন, আরেকটা রোগীলিপি করবেন যেটুকু, তানাকে অন্যটুকু, হবে না। তাড়াহুড়ো চলবে না। কিসের তারা? আমি দিয়েছিলাম মনে হয় চাঁদরাতে কসাই বাবুর তারা নেই, আপনারা তো তারা কিসের, মনে আছে তো? অডিয়েন্স লিখেন তো এই যে তাড়াহুড়ার যে গল্পটা, যাদের জানা আছে একটু লিখে জানান। তাড়াহুড়ো, এই তাড়াহুড়োর গল্পটা মনে আছে তো আপনাদের? যাদের মনে আছে একটু লিখে দেন তাড়াহুড়োর গল্পটা কি ছিল। তাহলে আমার তো মনে থাকে তো, খারাপ না, আমি তো ভুলে যাবো। এবার 26-এ তাড়াহুড়ো, 10 হলে রোগীর প্রতি ব্যবহার। এইবার লাগছে ঢেলা। রোগীর প্রতি ব্যবহার, রোগীকে কখনোই তুই শব্দ ব্যবহার করা যাবে না। রোগীকে কখনোই তুই তুমি বলা যাবে না, আপনি শব্দ ব্যবহার করাটাই উত্তম। ছোট বাচ্চা হলো আপনি ব্যবহার করুন একজন ডাক্তার হিসেবে, এটাই উত্তম। তুমি তুই ব্যবহার করা যাবে না। রোগীর ক্ষেত্রে বাম হাত ব্যবহার করা যাবে না। যদি রোগীর পায়েও দেখতে হয় সেক্ষেত্রে ডান হাতটি ব্যবহার করতে হবে, বাম হাত ব্যবহার করা যাবে না রোগীর ক্ষেত্রে। রোগীকে তুই তুমি ব্যবহার করা যাবে না, রোগীকে তুই তুমি ব্যবহার করা যাবে না, বাম হাত ব্যবহার করা যাবে না, সাবধান থাকতে হবে। তাড়াহুড়ো, রোগীর প্রতি ব্যবহার, সতর্কতা ও মনোযোগী। সতর্কতা যদি না থাকেন একজন ওষুধ আরেকজনকে দিয়ে দিবেন। সতর্ক থাকতে হবে, মনোযোগী হতে হবে। আপনি ওষুধ বানাবেন, ফোনে কথা বলবেন আরেক দিকে, তা তো হতে পারে না। রোগীলিপি করবেন মন থেকে বাসায়, তা হবে না। সতর্ক ও মনোযোগী হতে হবে। এবার সময় নিষ্ঠা। ডাক্তার যদি নিজের ব্যক্তিগত জীবনে
সময়ের গুরুত্ব দিতে না জানেন, তাহলে এই চিকিৎসক রোগীদের, ব্যক্তির, রাষ্ট্রের, অন্যের গুরুত্ব সে বুঝবে না, সময়ের গুরুত্ব বুঝবে না। নিজের প্রতিটা সেকেন্ডের গুরুত্ব যে দিতে জানে, অন্যের সময়ের গুরুত্ব সে দিতে পারবে। রোগীদের সময়ের, রোগীর কষ্টের সময়টুকু, রোগীর ব্যক্তিগত জীবনের সময়টুকু, সকল সময়ের গুরুত্ব ডাক্তার বুঝবেন। যদি নিজে নিজে যদি সময়ের প্রতি গুরুত্ব তার নিজের থাকে, সময় নিষ্ঠা, সময়ের প্রতি যদি তার গুরুত্বশীল হন, গুরুত্ববান হন, তাইলে অন্যেরটা উনি সময়ের গুরুত্ব দিবেন। সর্বশেষ, আজকের জন্য সর্বশেষ, আবার দেখি রাতে কি পাওয়া যায়। আজকের জন্য সর্বশেষ অধ্যয়ন পড়িতে হবে, পড়তে হবে, মরা পর্যন্ত পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। এটা হলো শেষ কথা, আজকের জন্য শেষ কথা। অধ্যয়ন, 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 অধ্যয়নতম নাকি? অধ্যয়ন, 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 এটার কোনো বিকল্প নেই, বিকল্প নেই, বিকল্প নেই। পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, পড়ে নাও। এটা ছিল, দিতে হবে, দিয়ে দাও। অধ্যয়ন, 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 এটা হবে 30 নাম্বার। অডিয়েন্স, তাড়াহুড়ো, রোগীর প্রতি ব্যবহার, সতর্কতা, মনোযোগী, মনোনিবেশ, সময় নিষ্ঠা, অধ্যয়ন, মোট 30টা। আপনাদেরকে আবারও বলছি, এই 30টা আমার আইডিতে দেওয়া আছে, ফারুকি SSRB। ওখানে সবাই পড়বেন, একদম ভালোভাবে পড়ে আগামী দিন রাত 9টার ক্লাসে যে এক শ্বাসে এই 30টা বলতে পারবেন মনে করেন, তাহলে আমাকে লাইভ চলাকালীন জানাবেন। আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাবো, জয়েন হয়ে আমাকে শুনিয়ে দিবেন, সবাইকে শোনাবেন আপনি যেভাবে বলছেন। তবে চেষ্টা করতে হবে, আরেকটু চেষ্টা করবেন যারা পারেন, এই 30টি কোনটার পর কোনটা দিলে সুবিধা হয়, কোনটার পর কোনটা দেওয়া যায়, কোনটার পর কোনটা দিলে সুবিধা হবে, এরকম একটা তালিকা আমাকে পাঠিয়ে দিবেন। ওই আইডির মধ্যে, মতামতের মধ্যে ওই 30টা দিয়ে দিবেন। মতামতের মধ্যে একটু লিখে দেবেন কোনটার পর কোনটা দিলে সুবিধা হয়। অডিয়েন্স, আজকের এই ক্লাসটি আপনারা লাইভ থেকে বের হওয়ার পরে সাথে সাথে শেয়ার দিয়ে দিবেন আরেক ভাইকে দেখার জন্য। একটু শেয়ার দিয়ে দিলে আরেক ভাই যদি তার যদি কাজে লাগে শুনে, আপনার সমস্যা কি? আমি যে আজকে লেখাটি দিয়েছি, সেই লেখাটি যদি শেয়ার দিয়ে দেন, আরেক ভাই যদি দেখতে পারে, তার যদি উপকার হয়, মন্দ কি? এই আজকে 30টি ধাপের মধ্যে যদি আপনার 2-4-5টি যদি নতুন হয়ে থাকে, আপনার কাজে লাগলে আরেক ভাইয়েরও কাজে লাগতে পারে, আরেক ভাই যেন শিখতে পারে। এই ভিডিওটা শেয়ার দিতে পারেন, এমনকি যে লেখাটি আমি দিয়েছি সেই লেখাটি শেয়ার দিতে পারেন। আজকের এই ক্লাস কেমন লাগলো একটু দ্রুত লিখে জানান, তাড়াতাড়ি লিখুন, সবাই লিখুন। আজকের এই ক্লাস কেমন লাগলো দ্রুত লিখুন। খাতাটা দেন তো। কমপ্লিট। অডিয়েন্স, আপনাদেরকে এই 30টি একবার শোনাচ্ছি, আপনি আপনাদেরকে একবার শোনানো হচ্ছে, আপনাদেরকে একবার পরে শোনানো হচ্ছে 30টি। একজন চিকিৎসকের গুণাবলী। জীবনী শক্তি সম্পর্কে জ্ঞান। 1 নাম্বার জীবনী শক্তি সম্পর্কে জ্ঞান। 2 নাম্বার ভেষজ শক্তিতে বিশ্বাস স্থাপন করা বা বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নাম্বার সত্যানুরাগী। 4 নাম্বার ষষ্ঠ ইন্দ্রিয় সচল। 5 নাম্বার রোগীলিপি প্রস্তুতকরণ। 6 নাম্বার বদ্ধমূল ধারণা। 7 নাম্বার রোগ উৎপত্তির কারণ। 8 নাম্বার পর্যবেক্ষণ ক্ষমতা। 9 নাম্বার লক্ষণের মূল্যায়ন। 10 নাম্বার রোগ আরোগ্যের পথে বাধা। 11 নাম্বার খাদ্য ও পথ্য।
12 নম্বর মায়াজম, 13 নম্বর একক মাত্রা, 14 নম্বর একক ঔষধ, 15 নম্বর দ্বিতীয় ব্যবস্থাপত্র, 16 নম্বর ওষুধের অপব্যবহার, 17 নম্বর ভুল অপেক্ষা, 18 নম্বর সাময়িক উপশম প্রদানকারী ঔষধ, 19 নম্বর ঔষধ সম্পর্কে জ্ঞান, 20 নম্বর ওষুধের ক্রিয়াকাল, 21 নম্বর হোমিওপ্যাথির মূলনীতি, 22 নম্বর মিশ্র বর্জন, 23 নম্বর প্রকৃত মানুষ, 24 নম্বর জুনিয়র চিকিৎসকের আশ্রয়স্থল, 25 নম্বর নামে ও কামে, 26 নম্বর তাড়াহুড়া, 27 নম্বর রোগীর প্রতি ব্যবহার, 28 নম্বর সতর্কতা ও মনোনিবেশ, 29 নম্বর সময় নিষ্ঠা, আর 30 নম্বর অধ্যয়ন। 30টা অডিয়েন্স, আগামী দিন আপনাদের মধ্যে এই 30টি এক শ্বাসে যে বলতে পারবেন, শুধু আমাকে অনলাইনে ক্লাস চলাকালীন জানাবেন, পারবেন ইনশাল্লাহ। দেখি অডিয়েন্স, একজন এখনই পাওয়া যাচ্ছে, আপনারা তৈরি হন। যেই কয়জনে লিখে পাঠাবেন যে আপনারা পারবেন, একদমে বলতে পারবেন, কালকে যদি প্রয়োজন হয় 9টা থেকে 10টা সবারটাই শুনবো, একদমে বলতে হবে। যে পারবেন শুধু লিখবেন, একদমে বলতে হবে এই 30টি। কারণ হচ্ছে আমি হোমিওপ্যাথি চিকিৎসক হব, আমি হোমিওপ্যাথি চিকিৎসা করব, আর আমার কি কাজ করতে হবে, আমার কি করণীয়, আমার কি গুণ থাকতে হবে, তা যদি আমার জানা না থাকে, তাহলে আমি কি করে এই গুণে গুণান্বিত হব? অডিয়েন্স, এক শ্বাসে চাই, এক শ্বাসে আপনাদের কাছ থেকে এগুলি আগামী দিন চাই। এক এক করে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ফাঁকে ফাঁকে। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।